এখন ইষ্ট প্রসঙ্গ করবেন এবং নিজের জীবনের দয়ার কথাও বলবেন। আমার শ্রদ্ধেয় দাদা কিছুদিন আগে এক দুরারোগ্য ব্যাধি থেকে সুস্থ হয়েছেন, তার জীবনে দয়ার কথা আমরা শুনবো। জয়গুরু। শ্রদ্ধেয় ডক্টর অশোক চ্যাটার্জি দাদা। দাদা আপনি 25 থেকে 30 মিনিট বলুন দাদা। জয়গুরু। জয় গুরু মা। অতি জয়গুরু দাদা। প্রত্যেককে সশ্রদ্ধ জয় গুরু জানাই। প্রিয় পরমের রাতুল শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই, প্রণাম জানাই পরমাত্মা জগজ্জননী শ্রী শ্রী পরমা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা ও পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের রাতুল শ্রীচরণে, সে সঙ্গে পূজনীয় অবিন্দ দাদা এবং ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। উপস্থিত ভক্তমন্ডলীর সকলকে আমার সশ্রদ্ধ রামন্ত জয়গুরু জানাই এবং প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানাই। প্রত্যেকে সপরিবার সপারিপার্শ্বিক সর্বাঙ্গীন মঙ্গলের জন্য প্রিয় পরমের কাছে কত প্রার্থনা জানাই, বিশেষ শ্রদ্ধা জানাই এই লিঙ্কের আয়োজক, ব্যবস্থাপক ও সঞ্চালক আমাদের সর্বজনপ্রিয় শর্মিষ্ঠা মাকে। সূচনায় একটি কথা বলি, যেটি মা বললেন, অতি সম্প্রতি আমার গলায় এক জটিল রোগের কারণে কঠিন অস্ত্রোপচার হয়েছে, প্রায় 9-10 ঘন্টা ব্যাপী। তো অস্ত্রোপচারের ফলে আমি সে ব্যাপারে আসছি। আমার ষড়যন্ত্রের যে বোধবাহী স্নায়ু অর্থাৎ একটি নার্ভ, সেটিকে বিচ্ছিন্ন করতে হয়েছে প্রয়োজনে। সেই জন্য আমার গলার স্বরের একটা বিশাল পরিবর্তন হয়েছে, কোনটার জন্য আমার মনে হচ্ছে আপনারা আমার কথা হয়তো শুনতে বা বুঝতে একটু অসুবিধা বোধ করবেন। যাই হোক, আমার এই প্রতিবন্ধকতাকে মাথায় রেখে আপনারা একটু নিজ গুণে কষ্ট করে শুনে নেবেন। আমি বিগত বহু বছর ধরেই একটি গলার অসুখের শিকার ছিলাম। অত্যন্ত প্রাথমিক পর্যায়ে খুব সামান্য একটি ওই মটর দানার মতো গলার চোয়ালের তলায় বাদিকে একটি নোট বা গ্ল্যান্ডের মতো হয়, তখন ওই হাত পড়লে একটু একটু ব্যথা লাগতো। এছাড়া বিশেষ কোনো অসুবিধা ছিল না। আমি তখন কলকাতা পোর্ট ট্রাস্টের হলদিয়া হাসপাতালের চিকিৎসক ছিলাম। তো সেই সময়তে তখন ওখানে বিভিন্ন চিকিৎসকের সঙ্গে আমি তাদের দেখিয়েছি, পরামর্শ নিয়েছি, পরীক্ষা নিরীক্ষা অনেক রকম হয়েছিল, কিন্তু চূড়ান্ত রোগ নির্ণয় করা যায়নি। তারপর সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ডাক্তার, আমি হিসাব করে দেখছিলাম প্রায় অন্তত 10-11 জন বা 12 জন ডাক্তার দেখানো হয়েছে। বিভিন্ন রকম সমস্ত রকম পরীক্ষা প্রায় হয়েছে। একটি পরীক্ষা বাদ দিয়ে, সেটি হচ্ছে বায়োপসিটা হয়নি। যাই হোক, অবশেষে এই গত বছরের এপ্রিল মাস নাগাদ আমি ছেলের কাছে যাব। আমেরিকা ওরা থাকে, ছেলে বৌমা, এই নাতির অন্নপ্রাশন উপলক্ষে। তো তার আগে আমার স্ত্রীর ওষুধ এবং আমারও কিছু এই সংগ্রহ করতে মাঝারহাট হাসপাতালে, কলকাতা পোর্ট ট্রাস্ট হাসপাতালে গেছিলাম। সেখানে আমার সমস্যার কথাটা আরেকবার বলা হতে ওই চিকিৎসক আমাকে ভিজিটিং একজন ডাক্তারের কাছে পাঠালেন। তিনি অঙ্ক সার্জন, অর্থাৎ ক্যান্সার সার্জন। তো তিনি দেখে বলেন, না, এটাকে কোনো ওষুধপত্র কিছু দেবো না, সবার আগে বায়োপসি করা হোক, তার ভিত্তিতে পরবর্তী যা করণীয় করা হবে। তো সেই বিধান নিয়ে আমি বাড়ি ফিরলাম। বাড়িতে এসে ভাবছি, এতদিন যেটা ভাবিনি যে যাই একবার ঠাকুর বাড়ি থেকে ঘুরে আসি, একবার আচার্যদেবের কাছে নিবেদন করে আসি।
তার আশীর্বাদ বা তার নির্দেশটা আমি একটু দোলামনা করছিলাম, কোথায় করাবো, কি করব। যাই হোক, গত 29শে এপ্রিল আমি আমার স্থানীয় বিশিষ্ট গুরু ভ্রাতা হেমচন্দ্র বিশ্বাস, আপনারা সবাই জানেন, অত্যন্ত ভক্ত মানুষ, উনি আমার সঙ্গে যেতে সম্মত হলেন। ওনার যে সহযোগিতা, সাহায্য আমি ভুলবো না। যাই হোক, ওনার সঙ্গে যথাসময়ে দেওঘর পৌঁছালাম। দিনটা ছিল মঙ্গলবার। সন্ধ্যেবেলায় নাটমন্দিরে আচার্যদেব বসেছেন, সেখানে গিয়ে আমরা এই ভিতরে ওই ঘেরাটোপের মধ্যে গিয়ে বসলাম। শ্রদ্ধেয় হেমদা কিছুক্ষণ পরে তার সময় বা সুযোগ আসাতে আমার হয়ে নিবেদন করলেন। আমার একটু শোনার সমস্যা আছে, তাই আমি অনেক কথাই শুনতে পারি না। যাই হোক, হেমদা বললেন, এই ডাক্তারবাবু গলায় একটা বিশেষ অসুস্থতার শিকার, তো ওই ইত্যাদি ভালো চিকিৎসার জন্য আপনার কাছে আপনার আশীর্বাদ এবং অনুমোদন নিতে এসছে। তো আচার্যদেব একটু পরিহাস ছলে বললেন, সে কি কথা, আমি তো জানি বাঘ পশু পশু জগতে বাঘ শিকার করে, বাঘকেও আবার শিকার হতে হয় নাকি? অর্থাৎ চিকিৎসক চিকিৎসা করে ওকে অন্য নিরাময় করবে, সে আবার রোগের শিকার। যাই হোক, একটু রসিকতা করলেন। তারপরে আপনারা জানেন যে ওনার চারপাশে সবসময় বিশিষ্ট মানুষেরা থাকে, বিশিষ্ট চিকিৎসক, বিশিষ্ট উকিল, বিশিষ্ট কারিগর, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি সমস্ত রকম লোকে থাকেন। ডক্টর স্বরূপ চক্রবর্তী একজন বিশিষ্ট সার্জন, উনি কোচবিহার মেডিকেল কলেজ হসপিটালের সার্জারির হেড অফ দি ডিপার্টমেন্ট। আমি জানতাম না। যাই হোক, ওনাকে আচার্যদেব নির্দেশ করলেন যে একটু ব্যাপারটা একটু দেখো, দেখে আমায় বলো। যথারীতি পিছন দিকে গিয়ে ওনার সঙ্গে আমার রোগের ইতিবৃত্ত বললাম এবং পরবর্তীতে এই লজে রুমে ফিরে আমার রিপোর্টগুলো ওনাকে পাঠালাম। এবার পরের দিন সকালবেলা, অর্থাৎ বুধবার 30 এপ্রিল, আমি গিয়ে প্রথমে ওই স্বরূপদা, উনি ঋত্বিক এসপিআর, দেখা করলাম। উনি বললেন, আপনার এটা হতে পারে একটা খুব স্লো গ্রোয়িং, যেহেতু বহুদিন ধরে চলছে, স্লো গ্রোয়িং ক্যান্সার, অথবা থাইরয়েডে অন্য একটা অসুখ, উনি নাম বললেন হাসিমোটোস ডিজিজ। যাই হোক, চলুন আজকে আসুন আমরা গিয়ে ভেতরে বসবো, আপনার কথাটা উনি জানতে চাইবেন, আমি বলবো। সেই সময় উনি আমাকে নিজে থেকেই বললেন, এটার বায়োপসি আপনি নীলরতনে করতে পারেন বলে আমাকে বিভিন্ন রকম কাকে যোগাযোগ করতে হবে ইত্যাদি ইত্যাদি সবকিছু বললেন। এবার ভিতরে গিয়ে বসলাম। যথাসময়ে বিভিন্ন জন একা একা নিবেদন করছে। এক সময় স্বরূপদের দিকে চোখটা দৃষ্টিপাত করে বললেন, কি ব্যাপার, কি হলো? স্বরূপদা বললেন, আচার্যদেব স্বতঃপ্রবৃত্ত হয়ে, মানে নিজে থেকে বললেন, একজন ডাক্তারের নাম বললেন যে ওখানে পাঠিয়ে দাও। আমি শুনতে পাইনি। যাই হোক, আমার পর্ব সাঙ্গ হতে আমি আবার পিছনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম ওই ডক্টর স্বরূপ চক্রবর্তী, উনি ভিতর থেকে আমায় মেসেজ করেছেন যে আপনি টাটা মেডিকেল সেন্টারে ডক্টর জি.সি. সাহুর কাছে গিয়ে যোগাযোগ করুন, দেখান, আপনার পরিচয় দেবেন। যাই হোক, সেই মতো চলে আসলাম। সেদিন ছিল বুধবার। বুধবার ওইখান থেকে সেই বিকেলে ফোন করলাম ডক্টর সাহুকে যে আচার্যদেবের, ও আমাকে এইটুকু বলেছিলেন, উনি একজন বিশিষ্ট সৎসঙ্গী, স্বনামধন্য চিকিৎসক, একজন বিশিষ্ট সৎসঙ্গী। যাই হোক, তা আমি ওনাকে ফোন করে আমার পরিচয় দিলাম যে আচার্যদেব আশীর্বাদ করেছেন আপনার কাছে দেখাতে বা আপনার চিকিৎসা দিন হতে। উনি বললেন, আপনি আমাকে শুক্লাম তাহলে। আপনি ওখানে ওইভাবে তারপরে উনি বললেন, আমি মঙ্গল আর শুক্রবার এই দুদিন আমার আউটডোর, আপনি কবে আসবেন তাহলে? আমি বললাম, আজকে বুধবার, কাল আমি ফিরবো বৃহস্পতিবার, অর্থাৎ 1 তারিখ ফিরবো, 2 তারিখ আপনার কাছে চলে যাব। যথারীতি সেই মতো
আমি 2 তারিখ 2 মে ওনার কাছে প্রথম গেলাম। তো যাই হোক, ওনার জুনিয়র আমাকে আগে দেখলেন, তারপরে যথাসময় উনি এলেন, দেখলেন ইতিহাস সমস্ত যা যা রিপোর্ট কথাগুলো আছে ক্লিয়ার আছে না, শোনা যাচ্ছে না। একটা কথা যাই হোক, আমি তারপর উনি দেখে তারপর পরের পর দিনের পর দিন গেছি, প্রচুর পরীক্ষা নিরীক্ষা হয়েছে, যত রকম হয়। তারপরে গত 15 তারিখে ফাইনালি জানতে পারা গেল যে এটা থাইরয়েডের একটা বিশেষ ধরনের ক্যান্সার, আমাদের ডাক্তারি পরিভাষায় বলে মেডালারি থাইরয়েড ক্যান্সার। যাই হোক, উনি আমাকে বললেন যে এটা তো আর কিছু করার নেই, একটাই চিকিৎসা, অপারেশন করতে হবে। এবং অপারেশনটা উনি আমাকে বলেছিলেন যে অপারেশনটা অত্যন্ত জটিল এবং খুবই ক্রিটিক্যাল। মানে অপারেশন শুধু কঠিন নয়, অপারেশনের সময় বা অপারেশন পরবর্তী সময়টাও উনি যথেষ্ট সংশয় বা উদ্বেগ থাকছে। ওনার ভাষাটা ছিল যে এটা একটা মরিবান সার্জারি হবে। মানে মরিবান কথার মানে হচ্ছে মৃতপ্রায়, প্রায় মৃত্যুর কাছাকাছি। তো যাই হোক, আর আমাকে আরো বললেন আপনার হয়তো গলার একটা অংশ, শ্বাসযন্ত্রের অংশ বাদ দিতে হবে, আপনি হয়তো সারা জীবন আর কথা বলতে পারবেন না। তা আমি শুনে বললাম যে যে না, তাহলে আর আমার অপারেশন করে দরকার নেই, যে কদিন বেঁচে আছি এরকমই থাকি। কারণ ওইভাবে এক ভয়ঙ্কর জীবনের অধিকারী হয়ে আর কটা বাড়তি দিন বেঁচে কি হবে। তো উনি আমাকে বললেন আপনি কি আপনার এই বর্তমান পরিস্থিতি বা এইসব আচার্যদেরকে বলেছেন? এমন আপনাকে দেখানোর পর আর জানানো হয়নি, তবে আপনি বলছেন আমি গিয়ে তাকে নিবেদন করবো। বলে হ্যাঁ, আপনি আচার্যদের কাছে যান, আপনি নিজে থেকে এরকম সিদ্ধান্ত নেবেন না। অর্থাৎ উনি খুব চাইছেন যে আমি অপারেশনটা করাই। উনি আবার একজন সিনিয়র ডাক্তারের কাছে নিয়েও গেলেন, তিনিও আমাকে বোঝালেন যে এরকম আপনি সিদ্ধান্ত নেবেন না, একটু ভাবুন, আপনার ডাক্তার বন্ধুদের সঙ্গে কথা বলুন, আপনার আত্মীয়দের কাছে গিয়ে নিবেদন করুন, তারপরে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন। যাই হোক, এর পরবর্তী আমি ফিরে এসে আবার 31 মে মাসের লাস্ট আমি আবার দেওঘর পেলাম। ওইখানে আমার সঙ্গে অন্য একটি পরিবার গেছিল। যাই হোক, ওখানে একজন বিশিষ্ট ঋত্বিক দাদা আমার পরিচিত, তার মাধ্যমে নিবেদন করা হলো যে এরকম বলেছে, তো খুব ক্রিটিক্যাল অপারেশন, ষড়যন্ত্র হয়তো বাদ যাবে, কথা বলা বন্ধ হয়ে যাবে সারা জীবনের মতো, আর গলায় ওই একটা ওই ফুটো করে নিঃশ্বাস নেওয়ার রাস্তা করে দেবে, আর নাকে নল করিয়ে খাওয়ার রাস্তা করে দেবে। কি ভয়ঙ্কর ব্যাপার। তাতে যদি কোনো কিছু আর দ্বিতীয় কোনো কথাই বললেন না, শুধু বললেন অপারেশন করাই লাগে। আমি একটুখানি একটুখানি মানে কিন্তু কিন্তু করে বললাম, আগে আমি ভীষণ ঠাকুরের কথা বলতে ভালোবাসি, যাজন করতে ভালোবাসি, আমার কথা যদি চিরতরে বন্ধ হয়ে যায় তাহলে আমার এই অপারেশনে বা সার্থকতা কি? আচার্য বললেন এরকম, আমাদের কাছে জীবনই হচ্ছে প্রধান বিবেচ্য, আমরা জীবনের উপাসক। আমার কাছে জীবন যা করলে রক্ষা হয় বা রক্ষা পেতে পারে সেই পদক্ষেপ নিতে হবে, তাতে সমস্যা জটিলতা যাই থাকুক না কেন। আপনার যদি ষড়যন্ত্র বন্ধ হয়ে যায় তার জন্য বিকল্প ব্যবস্থা আছে। আপনি প্রয়োজনে, আপনি তো মোবাইল করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে যাজন করবেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি প্রণাম করে বিদায় নিলাম। পরের দিন অর্থাৎ ওই দিনই সন্ধ্যেবেলায় আমি যেহেতু পরে অর্থাৎ দোসরা ফেরত আসবো 31/1/2, তাই আরেকবার গেলাম প্রণাম করে অনুমতি নেবার, চলে আসার। তখন বাইরে থেকে প্রণাম করছি, আচার্যদেব একটা মিষ্টি হাসি দিয়ে বললেন লড়াইটা করে যাবেন, ভয় পাবেন না। অদ্ভুত লাগলো কথাটা, উনি নিজে থেকেই বললেন। যাই হোক, সেইবার ফিরে আসলাম। এইবার সেই ডাক্তারবাবুর কাছে পাঠালেন, সেই ডাক্তারবাবু দুটো একটি কথা বলি, ডাক্তারবাবুর নামটিও স্মরণীয়, ডক্টর জি.সি. সাহু, পুরো নাম হচ্ছে ডক্টর গুরুচরণ সাহু। আচার্য বুঝলেন
এই মানুষটাকে ওই গুরুচরণ আশ্রয় না নিলে হবে না। তাই বাস্তবে উনি আমাকে গুরুচরণের কাছে পাঠালেন। যাই হোক, এলাম, ওনাকে জানালাম যে আমি সিদ্ধান্ত নিয়েছি অপারেশন করবো, আপনি যা যা করতে হয় বলুন। সেই মতো দিনক্ষণ ঠিক হলো। যেহেতু ওখানে ডেট পাওয়া বিরাট ব্যাপার, ইতিমধ্যে উনি আবার বিদেশে একটা সেমিনার ওয়ার্কশপে যাবেন। আমার দিন নির্ধারণ হলো 31শে জুলাই। ওই দিন অপারেশন হলো। আমার বাড়ির লোককে বলা হলো সারাক্ষণ থাকবেন, অনেক রকম কমপ্লিকেশন হতে পারে, আপনাদের কনসেন্ট লাগবে, বাইরে অপেক্ষা করবেন, শ্বাসনালী কাটতে গিয়ে খাদ্যনালী জখম হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। যাই হোক, অধীর আগ্রহে গভীর উদ্বেগ নিয়ে আমার ছেলে আর ছেলে, আমার ছেলে বৌমা যারা দুজনেই স্বস্তিধারী, তারা আমেরিকায় থাকে দীর্ঘদিন, তারা ঠিক করেছিল যে কিছুদিনের জন্য অপারেশনের সময় বাবার কাছে যায়। তার পরবর্তীতে সিদ্ধান্ত বলতে বললো না, আমরা চিরতরে আমেরিকা ছেড়ে চলে গেলাম। হলদিয়া এই কলকাতায় চলে আসছেন, এসে এই ইন্ডিয়াতে সেটু করেছেন, আপাতত ওরা পুনাই আছে। যাই হোক, সেই অপারেশনের পর আমি তো 31 তারিখ থেকে 11 তারিখ সকালে আমার ছুটি হলো, বাড়ি এলাম। তারপরে 1 মাস রেডিওথেরাপি হয়েছে। তো আমার এখন যে বর্তমান অবস্থায় আছি, তাতে আমি যেটা বলার, যে আচার্য দেবের এই আশীর্বাদটুকু না পেলে রোগের যেভাবে বৃদ্ধি হচ্ছিল, ডক্টর গুরুচরণ সহ বলেছিলেন আপনি কি অপারেশন না করেন কদিন বাঁচবেন, কদিন বা ক সপ্তাহ বা ক মাস সেটা আমি বলতে পারবো না, তবে খুবই মারাত্মক। এখন বুঝতে পারছি যে আস্তে আস্তে আমার কথা বন্ধ হতো, খাওয়া বন্ধ হতো, শরীরের বিভিন্ন যন্ত্রে ওই রোগ ছড়িয়ে পড়তো, কি ভয়াবহ পরিণতি হতে পারত। আচার্যদেব আশীর্বাদ আমাকে ঠিক জায়গায় ঠিক সিদ্ধান্ত এবং ঠিক অপারেশন করতে সহায়ক হলো। যাই হোক, বর্তমানে আমি শারীরিকভাবে দুর্বল বা আমার কথা স্বাভাবিক নয়, কিন্তু তাও আমি প্রতি মুহূর্তে উপলব্ধি করি যে পরম পিতা আচার্যদেব আশীর্বাদের ভিতর দিয়ে কিভাবে আমাকে রক্ষা করলেন। একটা কথা বলি, ডক্টর গুরুচরণ সরকি যখন গিয়ে বলেছিলাম আচার্যদেব এই বলেছিলেন, উনিও ঠিক স্বগতোক্তির মতো বললেন, ঠাকুর তো বলেছেন মা অমৃয়স্য মা জয়ী, বলে আস্তে 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 বাকিটা হয়তো বলেন শুনতে পাইনি, অদ্ভুত লাগলো। যাই হোক, এরপর বর্তমানে আমি এই গতকালও দেখে এসেছি, উনি খুব দেখে আমায় বলেন মোটামুটি এমনি ঠিক আছেন, কতগুলি পরীক্ষা করে আবার আসবেন। আজকে আচার্য দেবের এই সময় উপযোগী আশীর্বাদ না পেলে আজকের এই দিনে আমার কি পরিণত হতো ভাবতে আমি শিউরে উঠি। এইবার দুটি একটা অন্য কথা বলে শেষ করব, যে আজকে এই অপারেশন পরবর্তী সবসময় ভাবি যে আমরা যারা সৎসঙ্গী কতটা ভাগ্যবান। আজকে ঠাকুরের পথে না থাকলে এই সুনির্দিষ্ট দিশা পেতাম না। আজকে ঠাকুর এই যে বলেছেন যে আমাদের জীবনে এই যে বিভিন্ন দুর্দশা দুর্ভোগ, তার কারণটা ঠাকুর স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন। ঠাকুর বললেন দুর্ভোগ মানুষের জীবনে আসবে না তা কি হয়? মানুষের জীবনে অতীত কর্মফল আছে, প্রকৃতি চলন আছে, অজ্ঞতা আছে, পরিবেশের সঙ্গে যোগসূত্র আছে, এইসব নানান ছিদ্রের মধ্যে দিয়ে আমাদের জীবনে দুঃখ দুর্দশা দুর্ভোগ চুইয়ে চুইয়ে আসে। এই ছিদ্রগুলোকে রোধ করার কৌশলই হলো যজন যাজন ইষ্টভৃতি। এইগুলি নিখুঁত ভাবে করলে আমাদের সামগ্রিকভাবে আমাদের জীবনের দুর্দশা বা দুর্ভোগের অনেক প্রশমন হয়, অনেক ক্ষেত্রে সেগুলি চিরতরে অপসৃত হয়। এবারে একটি একটি করে বলি, যে প্রথম কি বললেন অতীত কর্মফল আছে। আমি জানি না, আমরা তো প্রতিপত্তিকে একটা জৈবিক সংস্কৃতি নিয়ে জন্মায়, প্রারব্ধের উপর দাঁড়িয়ে ঠাকুর বলেছেন যে তোমার প্রাক্তন কর্মফল বা তোমার জন্মান্তরে জন্মান্তরে কর্মফল যাই থাকুক না কেন, তোমার বর্তমান জীবন চলনা যদি শুভ সুন্দর নিখুঁত নিটল ইষ্টানুগ হয়, তাহলে অতীতের সমস্ত কর্মফলই শুভে বিন্যস্ত হতে পারে। দ্বিতীয়টা কি বললেন,
তোমার অজ্ঞতা আছে। ঠাকুর সত্যাংশ বলেছেন যে অজ্ঞানতে দুঃখের কারণ, আর জ্ঞানই আনন্দ। তোমার জ্ঞান যেমন তর, তোমার সৎসঙ্গে থাকবার ক্ষমতা কেমন তর। আর এই সৎসঙ্গে থাকবার রাস্তা কি? ঠাকুর বলেন যে সৎসঙ্গে অর্থাৎ এই জ্ঞান অর্জনের রাস্তা হচ্ছে ধর্মানুচরণ। আমাদের জীবনের তৃতীয় কথাটি বলেন প্রবৃত্তি চলন আছে। এই বৃত্তি প্রবৃত্তি আমাদের জীবনকে বিপথে পরিচালিত করে, আমাদের জীবনে অসময়ে বিনাশ বিলুপ্তি এনে দেয়। আর এই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার রাস্তা সেই একই কথা, আদর্শনিষ্ঠ জীবনীয় চলন অধিকারী হওয়া। ঠাকুর বলেছেন অর্থাৎ, আর চতুর্থটি বলেছেন পরিবেশের সঙ্গে যোগসূত্র। যার জন্য আমরা এই ধর্মের পথে শিখেছি যে পরিবেশের প্রতি দায়বদ্ধ হও, পরিবেশের প্রতি দায়িত্বশীল হও, পরিবেশকে সঙ্গে নিয়ে ইষ্ট পথে চলো, অর্থাৎ সব পরিবেশ বাঁচা বাড়া। এই জন্য ঠাকুর বলেন যে ধর্ম কথার তাৎপর্য হচ্ছে সত্তা পোষণী চলন। এবং ধর্মটা কি? ঠাকুর কোন রকম অস্পষ্টতা রাখলেন না, পরিষ্কার বলে দিলেন ধর্ম মূর্ত হয় আদর্শে। অর্থাৎ স্বয়ং ঈশ্বর, স্বয়ং পরম পিতা তিনি ধর্ম। আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। আমার জীবনের যাবতীয় দুর্ভোগের অন্যতম কারণ বৃত্তি প্রবৃত্তি, এবং সেই বৃত্তি প্রবৃত্তি গুলিকে আমরা নিয়ন্ত্রিত করতে পারি একমাত্র আদর্শায়িত জীবন অধিকারী হয়ে। যাই হোক, আমাদের জীবন একটি অধ্যায় মাত্র। ইতিপূর্বে অজস্র এসেছি, পরবর্তীতেও থাকবো। তাই এই জীবনের একমাত্র লক্ষ্য কোন রকমে খেয়ে দিয়ে বেঁচে বসতে থাকা নয়, জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবহিত হতে হবে। জীবনের উদ্দেশ্য একমাত্র ঈশ্বর প্রাপ্তি, ঠাকুর বলে দিয়েছেন। অর্থাৎ ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্বের অধিকারী হওয়া, এবং তার জন্য প্রয়োজন হলো আচার্যের সক্রিয় অনুভূতি। আজকে আজকে এই জীবনে আমি কিন্তু এক ঠাকুর ধরেছিলাম বলে আজকের দিক দিয়ে, আজকের দিনে আমি অন্তত মানসিক দিক দিয়ে আমি যথেষ্ট সবল সক্ষম রয়েছি। পরম পিতা যা ইচ্ছা তাই মঙ্গল, তিনি যা চান তাই হবে। আজকে এতটুকু এই পর্যন্ত যা পেয়েছি, আমার অতি সামান্য ইষ্টি চলন, তাতেই এত বড় প্রাপ্তি। তাই ঠাকুরের এই কথাটা আমরা স্মরণ রাখি, ইষ্টি চলন থাকেই যদি রুখবে না তুই দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আসবে জয় উন্নতি। আমরা আমাদের ইষ্টি চলনকে যত নিখুঁত, নিটল এবং সর্বাঙ্গ সুন্দর করতে পারবো, ততই আমাদের জীবনের ক্রমাগতি অব্যাহত থাকবে। ঠাকুর সত্যাংশ বলেছেন, আমি বারবার বলি, একানুরক্তি তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য সার্থকতা। আমাদের একানুরক্ত হতে হবে শুধু নয়, সেটাকে তীব্র থেকে তীব্রতর করতে হবে। তবেই আমাদের জীবনের বিবর্তন, আমাদের জীবনের ক্রমাগতি অক্ষুণ্ণ থাকবে। আমি সর্বশেষে এটাই বলবো, আজকের জীবনে আমাদের নিজ জীবনকে যেমন যজনশীল হওয়ার মধ্যে দিয়ে উত্তীর্ণ করা, এটা যেমন এক প্রধান কাজ, পাশাপাশি আমাদের পরিবেশের প্রতি দায়বদ্ধতা, যার সব থেকে বড় বাস্তবায়ন নির্দেশ হচ্ছে ডিপি ওয়ার্ক। আসুন আমরা প্রত্যেকে ইষ্টি চলনে আরো সমৃদ্ধ হয়ে উঠি, এবং পরিবেশের প্রতি দায়বদ্ধ থেকে ডিপি ওয়ার্কসে সংযুক্ত হয়ে আমরা ঠাকুরের ইচ্ছেকে বাস্তবে মূর্ত করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আপনাদের অনেক অসুবিধা সত্ত্বেও আপনারা ধৈর্য ধরে শুনলেন, এর জন্য আমি কৃতজ্ঞ। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আপনি আমাদের কাছে বলে আমাদেরকে ধন্য করলেন দাদা। খুব সুন্দর করে দয়ার কথা বললেন, যে একমাত্র দয়া তো দিয়েই পাওয়া, আপনি করেছেন তাই পেয়েছেন। নাহলে এত বড় একটা দুরারোগ্য ব্যাধি কি করে তার দয়ায় ভালো হয়ে যায়? যেখানে ডাক্তার বলেছিল যে আপনার গলার কথা বন্ধ হয়ে যাবে, সত্যি সত্যি আমার শ্যামলী দিদির যে বিশ্বাস নির্ভরতা, সেই আপনার বিশ্বাস ছিল বলেই আজকে পরমপিতা আপনাকে দয়া করেছেন। খুব সুন্দর করে দয়ার কথা বললেন, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। আমাদের কর্মফল তো আমাদের ভোগ করতে হয়, কিন্তু তাকে ধরলে আমাদের কর্মফল খণ্ডন হয়ে যায়।
আর আমরা যদি সৎসঙ্গে যুক্ত থাকি তাহলে আমাদের জ্ঞান অর্জন হয়, বৃত্তি প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়, আর পরিবেশের প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে। ধর্ম মানে বাঁচা এবং বাড়া, জীবনের একমাত্র উদ্দেশ্য তো ঈশ্বর প্রাপ্তি। তাই আমাদের আচার্য বিধি বিধানগুলো আমাদের মেনে চলতে হবে। একানুরক্তি তীব্রতা থাকলে আমাদের ক্রমাগতি অক্ষুণ্ণ থাকবে। আর সর্বশেষে ডিপি ওয়ার্কের কথা বললেন, যেটা আমরা অনেকেই ডিপি ওয়ার্ক মানে তার কথা মেনে চলা, আর যদি তার কথা না মেনে চলি তাহলে আমাদের ঠাকুর ধরারই সার্থকতা হয়নি। খুব সুন্দর করে যাজন করলেন। আমার সবার কাছে বলি, আমার এই দাদা, আমি যখন করোনার পরে যখন এই লকডাউনের পরে এই লিঙ্কটা দাদার সঙ্গে পরিচয় হয়, লিঙ্কের সুবাদে যখন দাদার সঙ্গে পরিচয় হয়, তখন আমার এত গ্যাস অ্যাসিড হতো। আমার এই দাদাই আমাকে প্রথমে বলেছিল যে তুমি সস্তনীটা নিয়ে নাও, সস্তনী নিলে তুমি ভালো থাকবে। আমি সত্যি দাদার কাছে কৃতজ্ঞ। আমি এই দাদাই আমাকে বলেছিল। সত্যি অশোকদা আমাকে না বললে হয়তো আমি সস্তনীর কথা ভাবতামও না। জয়গুরু দাদা, অবশ্যই আপনি লোকের মঙ্গল কামনা করেন, আপনার নিশ্চয়ই মঙ্গল তিনি করেছেন। জয়গুরু, প্রণাম নেবেন, ভালো জয় গুরু থাকবেন দাদা। মাগো, জয় জয় গুরু, জয় 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 গুরু। জয় গুরু।